হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আমরা প্রথম অধ্যায় জীবন পার্টের 3টা লেকচার আপলোড করেছি প্লেলিস্ট আকারে। হ্যাঁ, তোমরা যদি ওই ক্লাসটা করো, মানে জীবন পার্টের 3টা ক্লাস যদি দেখো, তাহলে তোমাদের ওই অধ্যায়ে কোনো ধরনের প্রবলেম আর থাকবে না। তুমি যদি 9-এর নতুনই শিক্ষার্থী অথবা এসএসসি পরীক্ষা দিবা, ওই ক্লাসই এনাফ তোমার জন্য ফুল কমপ্লিট করে দেওয়ার জন্য। এখন আমরা এই যে জীবকোষ ও টিস্যু আছে এই অধ্যায়টা সম্পর্কে একটু জানবো। দেখো, এখানে প্রথমে তুমি যদি খোলো তাহলে তুমি পাবা কি জীবকোষ বা সেল। এই টপিক্সটা তুমি বইতে প্রথমে পাবা। তাহলে জীবকোষটা কি? জীবকোষ হচ্ছে যে জীবদেহের গাঠনিক এবং কার্যিক একক। ওকে, ঠিক আছে। কারণ এই যে জীবকোষটা, অনেকগুলা কোষের সমন্বয়ে একটা জীব তৈরি হয়। তার মানে কি, এই জীবকোষটা হচ্ছে যে কোষের গাঠনিক এবং কার্যিক একক। ওকে, লুই এবং সিকেভিস 1969 সালে কোষের সংজ্ঞা দিয়েছেন। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, লুই এবং সিকেভিস কত সালে কোষের সংজ্ঞা দিয়েছেন? 1969 সালে। এমনও কোশ্চেন আসতে পারে, কোষের সংজ্ঞা দিয়েছিলেন কে? লুই এবং সিকেভিস। ওকে, এই যে সংজ্ঞাটা দিয়েছেন, সংজ্ঞাটা আসলে কি দিচ্ছে? কোষ হলো এমন একটি সত্তা যা বৈষম্যবদ্ধ পর্দা দিয়ে আবৃত থাকে এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। মানে কি, কোষ হচ্ছে যে এমন একটা সত্তা যা বৈষম্যবদ্ধ মানে কি, অর্ধবেদ্য পর্দা দিয়ে আবৃত, যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। প্রতিলিপিটা মানে কি? প্রতিলিপি মানে হচ্ছে তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তুমি নিজেকে দেখতে পাও না? এই যে নিজেকে দেখতে পাচ্ছ, এটা কি তোমার প্রতিলিপি না? তার মানে এরকম অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই কোষ হচ্ছে যে নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। ওকে, এর পরবর্তীতে দেখো, পরবর্তী টপিকটা হচ্ছে যে কোষের প্রকারভেদ। এখন কোষের প্রকারভেদ কিন্তু দুই রকম হয়, একটা হচ্ছে যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, আর একটা হচ্ছে যে কাজের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ হচ্ছে যে দুই প্রকার। কি কি? আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে যে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। তাহলে এই যে আদি কোষটা আছে, আদি কোষে কি হয়? এটা কিন্তু আমরা জীবন পাঠ প্রথম অধ্যায়ে অলরেডি জানি, আদি কোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলা। তারপরও এখন যেহেতু আছে, বলে দিচ্ছি। দেখো, আদি কোষ বা প্রকৃত কোষে কি আছে? এরা সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আদি কোষ মানে কি? সুগঠিত নিউক্লিয়াস নাই। যার সুগঠিত নিউক্লিয়াস নাই, তার মানে কি, একটা নিউক্লিয়াসের যে সকল উপাদানগুলা থাকে, যে সকল ট্রান্সগুলো থাকে, ওই সকল উপাদানগুলা ওর মধ্যে নাই। সবকিছুই যে আছে, সবকিছু যে নাই এমন না। সুগঠিত নিউক্লিয়াস থাকে না, মানে নিউক্লিয়াসের কিছু অংশ ওর মধ্যে থাকে না। ঠিক আছে, যেমন নিউক্লিয়ার পর্দা না থাকায় নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তার মানে কি, নিউক্লিয়ার পর্দা নাই। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার পর্দা থাকে, কিন্তু সুগঠিত নিউক্লিয়াস না বিদায় এর একটা উপাদান নাই, নিউক্লিয়ার পর্দা নাই। নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এরপর পয়েন্টটা কি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে না, তবে রাইবোজোম থাকে। ঠিক আছে, তার মানে আদি কোষে শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে। পরবর্তীতে কি বলছে? ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, তার মানে আদি কোষের ক্রোমোজোমে শুধুমাত্র কি থাকে? ডিএনএ থাকে। এরপরে কি আছে? উদাহরণ কি? আদি কোষের উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। এবার প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, এগুলোর বৈশিষ্ট্য কি? সুকেন্দ্রিক কোষ মানে কি? প্রকৃত কোষ মানে কি? নিউক্লিয়াস সুগঠিত। আর যার নিউক্লিয়াস সুগঠিত, সে তো অবশ্যই নিউক্লিয়াস যেভাবে থাকে বা যেভাবে আবৃত থাকে বা যাই যাই উপাদান থাকে সবকিছুই থাকবে। যেহেতু নিউক্লিয়াস সুগঠিত, তাহলে নিউক্লিয়াস ঝিল্লি দ্বারা আবৃত হবে। ওকে, রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু বিদ্যমান। তার মানে রাইবোজোম তুমি আদি কোষেও পাবা, প্রকৃত কোষেও পাবা। ঠিক আছে, রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু তোমার প্রকৃত কোষে বিদ্যমান। ওকে, পরে দেখো, প্রকৃত কোষে ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন ও অন্যান্য সকল উপাদান থাকে। মানে প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন এবং অন্যান্য সকল উপাদান বিদ্যমান। এবারে কি বলছে? অধিকাংশ জীবকোষে এই ধরন হয়ে থাকে, মানে অধিকাংশ জীবকোষই তোমার প্রকৃত কোষ হয়ে থাকে। এবারে বলছে কি? কোষের প্রকারভেদ। কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ দুই প্রকার। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতেও দুই প্রকার, কাজের ভিত্তিতেও দুই প্রকার। তো কাজের ভিত্তিতে তোমার কোষের প্রকারভেদ যে দুই প্রকার, কি কি? একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে যে জনন কোষ। এই যে দেহকোষটা আছে, এখন দেহকোষের ট্রামগুলা কি কি? দেহকোষ কি করে? বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে। তুমি বুঝতে পারতেছো, নাম দেখে বুঝে যায় দেহকোষ আমাদের দেহ গঠনে অংশগ্রহণ করে। বহুকোষী জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে কি? দেহকোষ। এরপর হচ্ছে মাইটোসিস, বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি করে। কারণ কি? মাইটোসিস বিভাজন মানে হচ্ছে যে মাইটোসিস কোষটা বিভাজিত হয়ে অপত্য কোষের মানে অপত্য যে কোষটা আর মাতৃকোষটা হুবহু সেম হবে। ঠিক আছে, অপত্য কোষ এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে এবং
মাইটোসিস বিভাজন প্রক্রিয়া বিভাজিত হয়ে দেহের বৃদ্ধি ঘটে। এরপরে কি বলছে, বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে দেহকোষ, ঠিক আছে, কারণ দেহকোষের কাজই ওইটা। জনন কোষ, জনন কোষ কাজের ভিত্তিতে জনন কোষের কাজ কি, জনন কোষ হচ্ছে যৌন প্রজনন এবং বংশগতিতে কাজ করে, কারণ জনন কোষ শুনে বুঝতেছি এটা হচ্ছে যৌন প্রজনন এবং বংশগতিতে ভূমিকা রাখবে। এরপরটা কি, মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন হয়, অবশ্যই, কারণ জনন কোষ এটা। এখানে মিওসিস পদ্ধতিতে বিভাজন হবে। মিওসিস পদ্ধতি মানে কি, এখানে হচ্ছে যে মিওসিস পদ্ধতি হচ্ছে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে থাকে। এই জন্য মিওসিস পদ্ধতিতে তোমার জনন কোষে বিভাজন হয়ে জনন কোষের উৎপত্তি হয়, জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ উৎপন্ন করে। অপত্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে, অপত্য জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। পুং এবং স্ত্রী জনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি হয়। পুং এবং স্ত্রী জনন কোষের মিলনে জাইগোট সৃষ্টি হয়, যা নতুন জীবের দেহ গঠন সূচনা করে, ঠিক আছে। আশা করি একটু প্রতিটা টাইম ভালোভাবে বুঝছো। এখন আমরা কিছু এমসিকিউ দেখো, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার, মনে আছে? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার? কোষ দুই প্রকার, কি কি বলতো? নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার? আদি কোষ এবং আরেকটা হচ্ছে যে প্রকৃত কোষ। আদি কোষ এবং আরেকটা কি, প্রকৃত কোষ। ওকে, দুই প্রকার। দেন পরেরটা কি বলছে, আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? আদি প্রকৃতির কোষে কোনটি থাকে? কোনটি থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে, রাইবোজোম থাকে, লাইসোজোম থাকে, নাকি প্লাস্টিড থাকে? আমরা জানি কি, আদি প্রকৃতির কাছে রাইবোজোম বাদে অন্য কোন ধরনের অঙ্গাণু থাকে না। রাইবোজোম বাদে অন্যান্য অঙ্গাণুগুলো থাকে না, তো রাইবোজোম থাকে। প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক জীব কোনটি? প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে কি? আদি কোষ। আদি কোষের উদাহরণের মধ্যে আমরা কি বলছিলাম? নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। ওকে, নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া পড়ছিলাম, তাহলে এখানে তোমার অ্যান্সার কি হবে? নীলাভ সবুজ শৈবাল। এরপর বলছে কি, কোন পদ্ধতিতে গ্যামেট সৃষ্টি হয়? গ্যামেট সৃষ্টি হয় কোন পদ্ধতিতে? এটা কি জনন কোষের অংশ না? জনন কোষের পার্টের মধ্যে কি ধরনের বিভাজন হয়? মিওসিস বিভাজন হয়। মিওসিস, মাইটোসিস না, মিওসিস বিভাজন হয়। ওকে, পরবর্তীতে কি বলছে, পুং এবং স্ত্রী জনন কোষ মিলনের ফলে কোনটি সৃষ্টি হয়? পুং এবং স্ত্রী জনন কোষ মিলনের ফলে কি সৃষ্টি হয়? জাইগোট সৃষ্টি হয়। জাইগোট সৃষ্টি হয়। ওকে, প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না? প্রকৃত কোষের ক্রোমোজোমে কোনটি থাকে না বলো? আরএনএ থাকে না, আরএনএ থাকে না। ডিএনএ থাকে, প্রোটিন থাকে, হিস্টোন থাকে, আরএনএ থাকে না। ওকে, জীবদেহের একককে কি বলা হয়? জীবদেহের একককে কি বলা হয়? জীবদেহের একককে কি বলে? কোষ বলে। জীবদেহের একককে কি বলে? কোষ বলে। ওকে, লুই এবং সিকেবিস কত সালে কোষের সংজ্ঞা দেন দেখছো? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। লুই এবং সিকেবিস কত সালে কোষের সংজ্ঞা দিয়েছে? 1969 সালে। 1969 সালে। ওকে, এবার দেখো আমরা কোষ প্রাচীর সম্পর্কে জানবো। এই যে কোষ প্রাচীরের চিত্রগুলো এখানে দেওয়া আছে, এখন এগুলার কথাগুলো আমরা সম্পর্কে জানি। দেখো, বৈশিষ্ট্যতে যাওয়ার আগে এই যে এখানে কি দেখতে পাচ্ছ মাঝখানে? মধ্যপদ্মা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার অন্য আরেকটা চিত্র, তুমি তোমাদের বইতে এই চিত্রটা আছে, ঠিক আছে। এখন দেখো, এটা হচ্ছে মধ্যপদ্মা, এই যে মাঝের যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি, মধ্যপদ্মা। এই মধ্যপদ্মার পরবর্তী যে স্তরটা দেখতে পাচ্ছ, এই যে হালকা নীল কালারের মতো করে, এই যে স্তরটা, এই স্তরটা হচ্ছে কি, প্রাথমিক প্রাচীর। এরপরের এই যে প্রাচীরটা আছে, এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে। সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। ওকে, আর এই যে দেখো দুইটার মাঝখানে ফাঁকা অংশ যে আছে, এটাকে কি বলে? কি বলে জানো? পিট জোর, মানে হচ্ছে কূপ। কূপ বলে, কূপ অংশটুকু। ওকে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে পিট মেমব্রেন। আচ্ছা, এই তোমাদের বইতে যে জিনিসটা আছে, এই যে এই অংশটা বা এখানের যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে তোমাদের মধ্যপদ্মা, মানে এটার মতো মধ্যপদ্মা। দেন এর পরের যে স্তরটা, পরের স্তরটা হচ্ছে যে প্রাথমিক প্রাচীর। এখানে পরের স্তরটা যেটা ছিল ওইটাই প্রাথমিক প্রাচীর। এরপরে দেখো গৌণ প্রাচীর কোনটা, আমরা এখানে গৌণ প্রাচীর বলছি কোনটা? সেকেন্ডারি প্রাচীর হচ্ছে যে এই তিনটা না, এই যে খয়েরি কালার বা কি একটা কালারের, এটা পুরোটা তোমার সেকেন্ডারি প্রাচীর না? সেকেন্ডারি প্রাচীর মানে তো গৌণ প্রাচীর। এখানে কয়টা স্তর দেখতে পাচ্ছ? একটা, দুইটা, তিনটা স্তর দেখতে পাচ্ছ না? এক, দুই, তিন, তিনটে স্তর। এখানেও তিনটে স্তরই আছে। এই তিনটে স্তরের নাম এখানে বলছে কি, বহি স্তর, মধ্য স্তর, অন্ত স্তর। বহি স্তর, মধ্য স্তর, অন্ত স্তর, ঠিক আছে। ঠিক আছে, তাহলে বহি স্তর কোনটা? বহি স্তর
মধ্যস্তর আর একটা হচ্ছে অন্তঃস্তর। ঠিক আছে, চিত্রটুকু তো বুঝছো, এখন আসলে জিনিসটা কি 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 পড়া লাগবে এগুলো আমরা জানবো এখন, ঠিক আছে। এখন দেখো, কোষ প্রাচীরের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কি থাকতেছে, বৈশিষ্ট্য কিন্তু সবগুলো আমি জাস্ট আলাদা আলাদা ট্রাম ভাবে সাজাইছি। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কোষ প্রাচীর উদ্ভিদের কোষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ওকে, উদ্ভিদের মধ্যে যে তোমার কোষ প্রাচীর থাকবে, জীব দেহে, মানুষের দেহে কি কোষ প্রাচীর থাকবে? থাকবে না তো, কোষ প্রাচীর থাকবে উদ্ভিদ দেহে। এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। তো উদ্ভিদের কোষ প্রাচীর যেগুলা, ওই কোষ প্রাচীরটা কি মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি, মৃত এবং জড় বস্তু দিয়ে তৈরি। ওকে, এরপরে কি বলছে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। প্রথমেই বলে দিয়েছি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, আমাদের প্রাণী কোষে, কোন প্রাণীর কোষে কোষ প্রাচীর থাকবে না, কারণ এটা হচ্ছে যে মৃত এবং জড় বস্তু। এরপর হচ্ছে রাসায়নিক গঠন, তোমাদের বইয়ে সবগুলোই আছে, আমি জাস্ট একটু ট্রাম অনুযায়ী প্রত্যেকটাকে আলাদাভাবে ব্যাক করছি। পরীক্ষায় যখন আসবে তোমরা পয়েন্ট কিন্তু সবগুলো লিখবে, এভাবে বলার দরকার নেই রাসায়নিক গঠন বা সাধারণ বৈশিষ্ট্য দরকার নেই, ঠিক আছে। রাসায়নিক গঠনের মধ্যে কি আছে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ, হেমোসেলুলোজ, লিগলিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি দিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটা আছে, ওই কোষ প্রাচীরটা হচ্ছে কি মৃত এবং জড় বস্তু কি কি উপাদানের সমন্বয়ে গঠিত, মানে রাসায়নিক কি কি উপাদান আছে এখানে। কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ, হিমোসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং সুবেরিন দিয়ে গঠিত। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর এই পাঁচটা উপাদান দিয়ে গঠিত। কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগলিন, পেকটিন, সুবেরিন দিয়ে গঠিত। পরবর্তীতে কি বলছে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত। এই পার্টের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। মনে রাখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে নির্মিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ভালোভাবে মনে রাখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এমনি এমনি লাল কালি দিই নেই, কালার পেন লাল করে নাই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো গঠন এবং বিন্যাস। এই যে কোষ প্রাচীরের গঠনটা কেমন, প্রাথমিক কোষ প্রাচীর এক অস্থির বিশিষ্ট। এই যে প্রাথমিক যে কোষ প্রাচীরটা দেখতে পাচ্ছ, এটা কি এক স্তর বিশিষ্ট না? গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর হচ্ছে তিনটে স্তর বিশিষ্ট। এবার দেখো, মধ্যপদ্মার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। এই যে মধ্যপদ্মার উপর প্রোটোপ্লাজম থেকে এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়, মানে মধ্যপদ্মার উপর প্রোটোপ্লাজম থেকে একটা রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়ে এই গৌণ প্রাচীরটা সৃষ্টি করে। গৌণ প্রাচীর কোনটা? সেকেন্ডারি প্রাচীরটা। এখানে তোমার গৌণ প্রাচীর আছে, ঠিক আছে। গৌণ প্রাচীর সৃষ্টি হয়, প্রাচীরের মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ বলে। এই যে দেখো, এই প্রাচীরটার মাঝে এখানে ছিদ্র আছে কিনা, দুইটা প্রাচীরের মাঝে ছিদ্র আছে, এই ছিদ্রকে কি বলে? কূপ বলে। কূপ বলে, দুইটা ছিদ্রকে কি বলে? কূপ বলে। ওকে, এরপরে কাজ, এই যে কোষ প্রাচীরের কাজ কি, কোষকে দৃঢ়তা প্রদান করে। কোষকে দৃঢ়তা প্রদান করে, মানে এই যে কোষ প্রাচীরটা আছে, ভিতরের কোষকে বাহিরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে, দৃঢ়তা প্রদান করে। কোষের আকার আকৃতি বজায় রাখে, কোষের আকার এবং আকৃতি বজায় রাখে কোষ প্রাচীরের কাজ। প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। মানে কি বলছে এখানে দেখো, প্লাজমোডেজমাটা না, প্লাজমোডেজমাটা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে, পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই যে কোষের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, আকার আকৃতি দান করা, এবং একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ রাখতে হবে না। এখন একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ রাখার জন্য এক ধরনের আণুবীক্ষণিক নালী সৃষ্টি হয়। ওই আণুবীক্ষণিক নালীটার নাম কি? প্লাজমোডেজমাটা। এই নামটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে এবং পানীয় খনিজ লবণ চলাচলটা নিয়ন্ত্রণ করে। এখন একটা কোষ থেকে তো আরেকটা কোষের কাছে তোমার পানিটা সঞ্চালন হবে, তাই না? খনিজ লবণ সঞ্চালন হবে। ওই যে সঞ্চালন হওয়ার প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে যায় বা কোন নালীর মাধ্যমে যায়? যে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালীর মাধ্যমে, ঠিক আছে। ওকে, এবার আমরা এই রিলেটেড কিছু এমসিকিউ দেখবো। দেখো, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? পড়াইছি তোমাকে, বারবার বলছে, এটা খুবই ইম্পর্টেন্ট। বলো তো কোনটা হবে এখানে? প্রোটিন, লিগলিন, প্রোটিন, লিপিড, কাইটিন, সুবেরিন, চর্বি, গ্লাইকোজেন, কোনটা হবে? প্রোটিন, লিপিড হবে। আমরা জানি কি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি, প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি, কাইটিন দিয়ে তৈরি। তারপর বলছে কি, নিচের কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি? অলরেডি আগের কোশ্চেনের মতো, তোমার ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এবার কি বলছে দেখো,
পলিস্যাকারাইড দিয়ে গঠিত। কন্ট্রির কোষ প্রাচীর পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়া। প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি, ঠিক আছে, ব্যাকটেরিয়া। ওকে। নিচের কোনটির সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষা করে? একটু আগে পড়াইছি। নিচের কোনটির মাধ্যমে পার্শ্ববর্তী একটা কোষ আরেকটা কোষের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করে? প্লাজমোডেজমাটা বা আণবিক নালী সৃষ্টির মাধ্যমে। প্লাজমোডেজমাটা বা আণবিক নালী সৃষ্টির মাধ্যমে। ওকে। পরবর্তী যে টপিক সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি বা প্রোটোপ্লাজম কাকে বলে? কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। অর্ধস্বচ্ছ মানে কি? মানে আঠালো আঠালো টাইপ। অর্ধস্বচ্ছ, স্বচ্ছ না একদম। পানি যেমন স্বচ্ছ, পানি কি স্বচ্ছ না? ওইরকম স্বচ্ছ না, আঠালো বা স্বচ্ছ, ক্লিয়ার না। কোষের ভিতরে এরকম কিছু অর্ধস্বচ্ছ জেলির মতো পদার্থ থাকে, ও তাকে কি বলে? প্রোটোপ্লাজম বলে, ঠিক আছে। তাকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। আশা করি বুঝছো। এখন দেখো, এই যে তোমার কোষ ঝিল্লিটা আছে, কোষ ঝিল্লি দ্বারা সব ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। এই যে কোষের ভিতরে যে কোষের যে কোষ ঝিল্লিটা আছে, কোষ ঝিল্লি দিয়ে ঘেরা, কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভিতরে সবকিছুই তোমার কি? প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। ওকে। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা কোষের ভিতরে সবকিছু তোমার কিসের অন্তর্ভুক্ত? প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটি অংশ। ওকে। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সকল কিছুই তোমার কি? প্রোটোপ্লাজমের অংশ, এবং কোষ ঝিল্লি নিজেও কিন্তু প্রোটোপ্লাজমের অংশ। ক্লিয়ার? ওকে। এরপরে বলছে কি, প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে। প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস থাকে। ওকে। এবার এখানে কি পয়েন্টটা কি? প্রোটোপ্লাজম মানে হচ্ছে যে কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে, নিউক্লিয়াস থাকবে। মানে এখানে তিনটা পয়েন্ট একদিনের সাথে দিয়ে দিলাম কি পয়েন্ট আকারে, বুঝছো? এর পরবর্তীতে দেখো, কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা সম্পর্কে এখন জানবো। এখন এই যে কোষ ঝিল্লি আছে প্রোটোপ্লাজমের বাহিরে, কারণ কোষ ঝিল্লি হচ্ছে যে প্রোটোপ্লাজমেরই একটা অংশ না? তো প্রোটোপ্লাজমটা, কোষ ঝিল্লিটা তো প্রোটোপ্লাজমের বাইরেই থাকে, তাই না? প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বলা হয়। এখন পরীক্ষা কোয়েশ্চেন করতে পারে কোষ ঝিল্লি কাকে বলে, অথবা প্লাজমা লেমা কাকে বলে, অথবা প্লাজমা মেমব্রেন কাকে বলে। তখন তুমি কি অ্যান্সার করবে? প্রোটোপ্লাজমের বাহিরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন বলে। মনে রাখবা ট্রামগুলো। তুমি হয়তো বা কোষ ঝিল্লির সংজ্ঞাটা জানবা, তুমি যদি এটার সাথে প্লাজমা লেমা না জানো, তুমি যদি প্লাজমা মেমব্রেন সম্পর্কে না জানো, তাহলে তো তুমি এটা অ্যান্সার করতে পারবো না। পরীক্ষায় প্লাজমা লেমা দিয়েও কোয়েশ্চেন করতে পারে যে প্লাজমা লেমা কাকে বলে, প্লাজমা মেমব্রেন কাকে বলে। তখন তো তোমাকে বুঝতে হবে এটা তো কোষ ঝিল্লির ইংলিশ টার্ম। তখন তোমাকে অ্যান্সার করতে হবে প্রোটোপ্লাজমের বাহিরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বলা হয়ে থাকে। ওকে। এবার দেখো, কোষ ঝিল্লির বাসকে মাইক্রোবিলাই বলে। তোমাদের বইতে যদি লক্ষ্য করো, বইতে দেখো, তোমাদের বইতে একটা গ্রাফ আছে, ওইখানে মাইক্রোবিলাই চিত্র, কোষ ঝিল্লির চিত্রটা আছে এরকম 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 এরকম। আমি তো আঁকতে পারতেছি না, এরকম একটা চিত্র আছে, তাই না? এরকম একটা চিত্র আছে। এই যে বাসগুলা আছে, এই যে তোমাদের বাসগুলা আছে, এই বাসগুলাকে কি বলে? মাইক্রোভিলাই বলে। কোষ ঝিল্লির বাসগুলাকে কি বলে? মাইক্রোভিলাই বলে। ওকে, বুঝছো তো? মাইক্রোভিলাই বলে। কোষ ঝিল্লির বাসকে কি বলে? মাইক্রোভিলাই বলে। ওকে। এর পরবর্তীতে কি বলছে? কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো লিপিড এবং প্রোটিন। ভালোভাবে মনে রাখো, কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? লিপিড এবং প্রোটিন। প্রোটিন লিপিড, প্রোটিন লিপিড, লিপিড প্রোটিন, ঠিক আছে। কোষ ঝিল্লির প্রধান উপাদান কি? প্রোটিন এবং লিপিড। ওকে। কোষ ঝিল্লি একটি অর্ধবেধ্য পর্দা বা বৈষম্যবদ্ধ পর্দা হয়। বইতে বৈষম্যবদ্ধ পর্দা আছে, বৈষম্যবদ্ধ পর্দা যা, অর্ধবেধ্য পর্দা যা, সেমি প্রিমেমব্রাল মেমব্রেনও তাই, ঠিক আছে। ওকে। দেখো, কোষ ঝিল্লি একটি অর্ধবদ্ধ পর্দা বা বৈষম্যবদ্ধ পর্দা হওয়ায় অবিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, কোষ ঝিল্লি কিসের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে? অবিস্রবণের মাধ্যমে। কি প্রক্রিয়ায়? অবিস্রবণ প্রক্রিয়ায়। কোষ ঝিল্লি অবিস্রবণ প্রক্রিয়ায় কি করে? পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে। কোষ ঝিল্লি পাশাপাশি কোষগুলোকে একে অপরের থেকে পৃথক করে রাখে। কোষ ঝিল্লি পাশাপাশি কোষগুলোকে একে অপরের থেকে পৃথক করে রাখে, ঠিক আছে। কারণ একটা কোষের উপরে যে কি থাকে? কোষ ঝিল্লি থাকে, প্লাজমা মেমব্রেন থাকে, মানে কোষ ঝিল্লিটা থাকে না, আবরণ থাকে। এই কোষ ঝিল্লিটা অন্য আরেকটা কোষের মধ্যেও তো বাহিরে একটা কোষ ঝিল্লি থাকে। এই একটা কোষ ঝিল্লি এই আরেকটা কোষ ঝিল্লি পরস্পরকে কি করে? পৃথক করে রাখে, ঠিক আছে। ওকে। এখানে কি পয়েন্ট কি? দুই স্তরের স্থিতিস্থাপকতা। কি কোষ ঝিল্লি অবশ্যই তো দুই স্তরের স্থিতিস্থাপকতা দ্বারা গঠিত এবং অর্ধবদ্ধ পর্দা।
যা লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এবং পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করে। কি পদার্থ? পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, এটা হচ্ছে কি পয়েন্ট। ওকে, এবার এই রিলেটেড আমরা কিছু এমসিকিউ সলভ করবো। দেখো, কোষ ঝিল্লির বাসকে কি বলে? অলরেডি পড়াইছি, চিত্র এঁকে পড়াইছি। কোষ ঝিল্লির বাসকে কি বলে? অ্যান্সার করার চেষ্টা করো। মাইক্রোবিলাই বলে। কোষ ঝিল্লির বাসকে কি বলে? মাইক্রোবিলাই বলে। ওকে, এরপরে দেখো, উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি বলো তো? কোষের আকার আকৃতি বজায় রাখে, দেন হচ্ছে যে কোষের দৃঢ়তা প্রদান করে, পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ করে, অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল করে। এখন দেখো, উপরের এই যে তিনটা আছে, এই তিনটাই হচ্ছে যে তোমার কোষ প্রাচীরের কাজ, কোষ ঝিল্লির না। কোষ ঝিল্লির কাজ হচ্ছে যে অভিস্রবণের মাধ্যমে পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, এরপরে দেখো, কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? অলরেডি তুমি জানো, প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত।